স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাধা উপন্যাস থেকে ষষ্ঠ পরিচ্ছেদ। সন্ন্যাসী প্রশ্ন করেছিলেন, কি চাই? কারণ তিলক ফোঁটা সত্ত্বেও ভিক্ষুকের বেশ তাদের ছিল না। দাসী বলেছিল, নবীন গোস্বামী প্রভুর আবির্ভাব হয়েছে, দর্শন করতে এসেছি, গীতগোবিন্দ শোনাতে এসেছি। শিষ্যটি অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। দাসী হেসে বলেছিল, প্রভুকে, নবীন গোসাইকে দর্শন করব। এবার শিষ্যটি বলেছিল, তিনি তো এখন আশ্রমে নেই, ওপারে গেছেন। ওপারে? তবে? পর মুহূর্তেই বসে পড়ে বলেছিল, তাহলে বসি, ঠাকুরকে গান শোনাই। বলেই আরম্ভ করেছিল গান। কৃষ্ণদাসী নিজেকে ভালো করে জানত। সে জানত তার রূপের দীপ্তি উত্তাপ যতই কমে যাক, তার কণ্ঠস্বরের সুরের তেজ মাধুর্য এক বিন্দু কমেনি। এ গান, এ সুর কানে ঢুকলে তাকে বসতে দিতেই হবে। হয়েছিলও তাই। তাদের গান শুনে গোটা আশ্রমের অধিবাসী কয়েকজন একেবারে সম্মোহিত হয়ে গিয়েছিল। ঠিক এমনই একটি মুহূর্তেই মাধবানন্দ এসে আশ্রমে ঢুকলেন। তাঁর ভ্রুকুঞ্চিত নারীকণ্ঠের গান তাঁর আশ্রমে। বারেকের জন্য তিনি ওদের দেখলেন। কৃষ্ণদাসীর রূপ তাঁকে পীড়িত করে তুলল। এদের তিনি চেনেন, বাল্যকালে এদের দেখেছেন। তাঁর জ্ঞাতিদের ঘরের যুবকদের সঙ্গে এদের একটা গোপন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই কৃষ্ণদাসীর মতো পরিণত যৌবনা বৈষ্ণবীরা তাদের চোখের নিচে যে কালি পড়েছে, সেই কালি দিয়েই বৈষ্ণব প্রেমের কাজল এঁকে দিত তাদের চোখে। সদ্য ফোটা ফুলের মতো কিশোরী মেয়েটিকে দেখে করুণা হলো, একেও দীক্ষা দিতে শুরু করেছে ওই বর্ষীয়সী। মুখ ফিরিয়ে নিয়ে ঘরের দাওয়ার উপর উঠলেন। কৃষ্ণদাসী এবং মোহিনীর মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন নিবে আসে আসে এমন দুটি প্রদীপ, নূতন করে ঘৃত অভিষিক্ত হয়ে প্রদীপ্ত হয়ে জ্বলে উঠেছে। কৃষ্ণদাসী ডাকলে, প্রভু। বারেকের জন্য আবার একবার ফিরে তাকালেন মাধবানন্দ। কৃষ্ণদাসীর বুকে আবেগ জমে উঠেছে। সেই আবেগে কথাও এসে জমেছে মনের মধ্যে। সে বলতে চাচ্ছে, ঠাকুর, আমাদের বাঁচাতে পারো, উদ্ধার করতে পারো? এই সন্ন্যাসী সম্পর্কে যে কাহিনী সে শুনেছে, তার পটভূমিতে দাঁড়িয়ে তার চোখের সম্মুখে মাধবানন্দ যেন আর লালসার জন নয়, এ যেন উদ্ধারকর্তা। এর কাছে কটাক্ষ হেনে কোনো মতেই বলা যায় না, চাও করুণা নয়নী। ও কথা বলতে হলে সজল চোখেই বলতে হয়, পায়ে লুটিয়ে পড়ে বলতে হয়। কৃষ্ণদাসী সত্য সত্যই সেই মুহূর্তে উদ্ধারের আশায় আকুলভাবে আর্ত। কিন্তু মাধবানন্দ মুখ ফিরিয়ে নিয়ে ঢুকে গেলেন। তাঁর অবসর নেই। তিনি ডাকলেন, কেশবানন্দ, কেশবানন্দ কোথায়? তাঁর চিত্তে এদের জন্য বিরক্তির চেয়েও আরও গুরুতর চিন্তা রয়েছে। প্রধান শিষ্য কেশবানন্দকে বলতে হবে, সাবধান, সাধুর ছদ্মবেশে বর্গীদের দেখে এসেছি ওপারে। কৃষ্ণদাসীর মনে তখন অনেক কথা জেগে উঠেছে। উদ্ধার করতে পারো প্রভু? রমন দাস সরকারের মতো অজগরের পাক থেকে বাঁচাও গোসাই। কিশোরী হরিণের মতো এই আমার মোহিনীকে অক্রূরের মতো চিতে বাঘের গ্রাস থেকে। সে আবার ডাকলে, গোসাই, ঠাকুর, প্রভু। মোহিনী স্তব্ধ। তার মুখে কথা নেই, কোনো চাঞ্চল্য নেই। সে নিষ্কম্প প্রদীপ শিখার মতো জ্বলছে। তার সকল ছটা গিয়ে পড়েছে দেবতার মতো ওই মানুষটির পা থেকে মুখ পর্যন্ত সর্বাঙ্গে। একটিমাত্র অস্ফুট কামনা, সে শুধু প্রণাম করবে, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে গোসাই। তার সারা অঙ্গ সেই আশীর্বাদে থরথর করে কেঁপে উঠবে। দাসী আবার ডাকলে, গোসাই। বেরিয়ে এলেন আরেকজন, মাধবানন্দের একজন শিষ্য, বয়স প্রৌঢ়। ইনিই দেবতার পূজা করে থাকেন। হাতে তাঁর নির্মাল্য এবং কিছু প্রসাদ। নাও। ওরা কথা বলতে পারল না। নির্বাক হয়ে কলের পুতুলের মতো
হাত পেতে গ্রহণ করল। প্রৌঢ় সন্ন্যাসী চলে যাচ্ছিলেন। দাসী তাঁকেই ডাকলে, প্রভু বলো কি বলছো। বলেই আবার বললেন, এখানে পূজার কোনো মানস সিদ্ধি হয় না, কোনো কবচ টবচ আমাদের নেই। যা নির্মাল্য আর প্রসাদ দিয়েছি, এর বেশি কিছু দেবার নেই বাছা। হাতখানি বাড়িয়ে কৃষ্ণদাসী বললে, গোস্বামী প্রভুকে একবার প্রণাম করব, কটি কথা বলবো। উনি খুব ব্যস্ত এখন। খুব ব্যস্ত? হ্যাঁ। চলে যাবার জন্য উদ্যত হলেন সন্ন্যাসী। কেশবানন্দজি, মহারাজ। প্রভু আবার ডাকলে কৃষ্ণদাসী। আরে মাই, ফের ডাকলে উনি গোসা হয়ে যাবেন, জরুরি কাজ। না ঠাকুর, সে কথা বলিনি। বলছি আমরা গোবিন্দের জন্য ভিয়েট এনেছি, ওই রেখেছি, ওই কটি তাহলে নিবেদন করে দিন। দাওয়ার উপর নামানো ভেটের ডালাটি সে দেখিয়ে দিল। সবার উপরে টগর ফুলের গাঁথনির মধ্যে লাল কাঞ্চনের পরন দেওয়া সেই মালাখানি অম্লান মাধুর্যে উজ্জ্বল রয়েছে। কয়েকটি মৌমাছি তার উপর উড়ে উড়ে ফিরছে। শিষ্য কিছু বলবার বা করবার আগেই মাধবানন্দ নিজেই বেরিয়ে এলেন। তিনি সব শুনেছেন। বললেন, ওখান থেকেই নিবেদন করা হয়ে গেছে, নিয়ে যাও প্রসাদ। দাসী প্রায় আর্তনাদ করে উঠল, আমাদের আনা ফুল ফল ঠাকুর ছোবেন না? অর্থ সে বুঝেছে। শান্ত গভীর স্বরে মাধবানন্দ বললেন, দেবতার দৃষ্টি সর্বত্র প্রসারিত, সব জায়গায় পড়ে। দেওয়ালের ঘেরে তো আটকায় না, ওর ভোগ তো দৃষ্টিতে। দৃষ্টি নিশ্চয়ই পড়েছে তোমাদের নৈবেদ্যের উপর। দাসী বললে, রাধা বিনোদের দরবারে, জগন্নাথ প্রভুর দরবারে কোথাও তো এমন নিয়ম নাই গোসাই। ওই তো তোমার গলায় রাধা বিনোদজির প্রসাদী মালা, ও মালা তো আমার মেয়ের হাতের, এই মোহিনীর হাতের গাঁথা। কই সেখানে তো। তার মুখের কথা মুখেই থেকে গেল। মাধবানন্দ গলা থেকে মালাগাছি খুলে ফেলেছেন দেখে তার সমস্ত দেহমন যেন পঙ্গু হয়ে গেল। পর মুহূর্তেই মেয়ের হাত ধরে সে টানলে, আয়, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস না। মোহিনী। মোহিনী নির্বোধের মতো প্রশ্ন করলে, আমরা কি করলাম? মাধবানন্দ মালাগাছি তার দিকে বাড়িয়ে দিলেন। নাও, ধরো রাধা বিনোদের প্রসাদ। মোহিনী হাত বাড়ালে সে সব কথা ঠিক বুঝতে পারছে না, বুক দুরু দুরু করে ভয়ে কাঁপছে। ওদিক থেকে দাসী সবলে তাকে আকর্ষণ করলে। না, তারা চলে গেল। মাধবানন্দ মালাখানি দরজার চৌকাঠের মাথায় খোদাই হাতির সুরের উপর ঝুলিয়ে দিলেন, কাল অজয়ের স্রোতে ভাসিয়ে দেবেন। ঠিক এই মুহূর্তেই লক্ষিন্দর মাঝির উৎকণ্ঠিত উচ্চকণ্ঠে নিঃশব্দ শান্ত আশ্রমখানি যেন চকিত হয়ে উঠল। সে চিৎকার করে ছুটে এলো, গুরু মহারাজ, গুরু মহারাজ। সঙ্গে সঙ্গে তার পিছনে কেউ বাজালে বনশিঙা। প্রকৃতির সঙ্গীতময় পরিবেশে তাল ভঙ্গ হয়ে গেল মুহূর্তে। ফুলে ফুলে মধুপানরত মৌমাছিরা গুঞ্জন তুলে উড়ল। ভ্রমরেরা উচ্চতর শব্দ করে প্রচণ্ড বেগে উড়ে চলে গেল একদিক থেকে অন্যদিকে। কয়েকটা বিশ্রামরত কোকিল চকিত কুহু কুহু শব্দ করে পাখার শব্দ ছড়িয়ে দিয়ে উড়ে গেল। গাই কটি নড়ে চড়ে উঠল। যে কটি বসে রোমন্থন করছিল তারা ঘরমর করে উঠে দাঁড়ালো। আশ্রমের সন্ন্যাসীরা বাইরে এসে দাঁড়ালেন। লক্ষিন্দর মাঝি শঙ্কিত কণ্ঠে চিৎকার করতে করতে এসে আশ্রমে ঢুকল, মহারাজ, গুরু মহারাজ, গোস্বামী মহারাজ। তার পিছনে একজন ফটকে দাঁড়িয়ে শিঙায় শব্দ তুলেছে। কি? মাধবানন্দ ঘর থেকে বেরিয়ে এলেন। ওপারে, ওপারে দাঙ্গা লেগে গিয়েছে মহারাজ। দাঙ্গা? কার সঙ্গে? কোথায়? প্রশ্ন করলেন কেশবানন্দ। নাগা সন্ন্যাসীদের সঙ্গে ছোট সরকারের দলের ওপারের চরে লেগেছিল। নাগারা এই পারে চলে আসছে বনের বাগের দিকে। কেশবানন্দ। মাধবানন্দ এতক্ষণ ভাবছিলেন কি কর্তব্য, কিন্তু সে ভাবনা পরে কেশবানন্দকে উদ্দেশ্য করে বললেন, ওপারে বর্গীর দল এসেছে কেশবানন্দ। লখাই তখনও বলছে, ওরে বাপ রে, নাগারা কোথা থেকে সরকি তরোয়াল তীর ধনুক বার করলে,
তারপরেতে সে কি কাণ্ড! হাতিতে চড়ে, ঘোড়ায় চড়ে সরকারের লেঠেলের দলকে কচুকাটা করে মেলা লণ্ডভণ্ড করে চলে আসছে এই দিকে। বন্দুকও রয়েছে গো ওদের সঙ্গে। প্রস্তুত হও কেশবানন্দ, এরা সন্ন্যাসী নয়, আমার বিশ্বাস এরা ছদ্মবেশী বর্গী। মহারাষ্ট্রে এদের হিন্দুস্থান লুঠের উদ্যোগের কানাঘুষো আমি শুনে এসেছি। এদের সঙ্গে কথা বলে, এদের কথার টান শুনে, এদের চেহারা দেখে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এরা বর্গী। বর্গীদের কাছে লুঠত রাজের সময় পৃথিবীর কোনো বাধাই বাধা নয়। আমাদের আশ্রম পথে পড়বে, আশ্রম লুট করতে ওরা দ্বিধা করবে না। তোমরা তৈরি হও, ওদের সঙ্গে হাতি আছি। কেশবানন্দ ডাকলেন, গোপালানন্দ! ভীমকায় গোপালানন্দ তার দুজন সঙ্গীকে নিয়ে এসে দাঁড়ালো। এসো, বের করো। দণ্ডখানিক সময়ের মধ্যে আশ্চর্য কাণ্ড ঘটে গেল। কোথা থেকে বের হয়ে এলো গোটা বিশেক পর্তুগিজ ফিরিঙ্গিদের তৈরি বন্দুক, বারুদ, গুলি আরও বের হলো। রাজপুতানার ভীরদের তৈরি ধনুক, তীর, তার সঙ্গে তরবারি বের করে আনলে বড় বড় মইগুলি লাগানো হলো কয়েকটা বিরাট শীর্ষ গাছের গায়ে। গাছগুলির ডালের উপর কবে কখন মাচা বাঁধা হয়েছে বাইরের লোক ঘুণাক্ষরে টেরও পায়নি, এমনকি লক্ষিন্দর পর্যন্ত পায়নি। তার বিস্ময়ের আর অবধি রইল না। সঙ্গে সঙ্গে একটা ভয়ও জেগে উঠল মনে। এরা কারা? এরা কি? ওপারে কেন্দুলির মহান্তদের গদি অবশ্য সে দেখেছে, তাদের পাইকদের বহরও দেখেছে, লাঠি, সরকি প্রভৃতির সরঞ্জামও না দেখা নয়। কিন্তু এদের এসব ব্যবহার, ধারাধরন, রকম সকম সবই আলাদা। 4টে মাচায় 8 জন লোক উঠে গেল। 8টা বন্দুক, বারুদ, গুলি উঠিয়ে নিল তারা, তার সঙ্গে তীর, ধনুক। আশ্রমের ঘের শক্ত শালকুঠি দিয়ে তৈরি, তার মধ্যে 2টি ফটক। ফটক দুটির মুখে শক্ত আগর টেনে এনে ঠিক করে রাখল, যেন কয়েক মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেওয়া যায়। মাধবানন্দ বললেন, দেখতে পাচ্ছ কিছু? পশ্চিম দিকের সবচেয়ে উঁচু শালগাছটির মাচা থেকে তরুণী সন্ন্যাসী শ্যামানন্দ বললে, পাচ্ছি। ওরা অজয়ের স্রোত পার হয়ে এপারের চরে উঠছে। 2টো হাতি, 10টা ঘোড়া, লোক প্রায় 25 জন। ওপারের অবস্থা? ওপারে কাতারে কাতারে লোক জমছে, দাঁড়িয়ে দেখছে গুরু মহারাজ। কথা বলতে বলতেই শ্যামানন্দ অকস্মাৎ উত্তেজিত কণ্ঠস্বরে বলে উঠল, গুরু মহারাজ! কণ্ঠস্বরের উত্তেজনার মধ্যেও শঙ্কার আভাস। অকস্মাৎ একটা কিছু যেন ঘটেছে। মাধবানন্দ প্রশ্ন করলেন, কি? বালুচরের উপর 2টে মেয়ে ছুটছে, পালাচ্ছে, ওদের চরের উপর উঠতে দেখে ভয় পালাচ্ছে। সেই মেয়ে 2টি যারা এখনই এখান থেকে গেল। মহারাজ, ওরাও মেয়ে 2টিকে দেখেছে, বড় আনন্দে চেঁচাচ্ছে। মহারাজ, 2 জন নাগা ছুটেছে। লক্ষিন্দর বলে উঠল, ইলেমবাজারের মাঝি? মাধবানন্দ বললেন, গোপালানন্দ, তোমরা 4 জন এসো আমার সঙ্গে, বন্দুক নাও সঙ্গে। আমি বন্দুক ছুড়লে তোমরা একসঙ্গে 4টে বন্দুকের আওয়াজ করবে। গুলি পৌঁছবে না, কিন্তু শব্দে কাজ হবে। কেশবানন্দ বললেন, আপনি যাবেন মহারাজ? নারীকে রক্ষা করতে না পারলে ধর্ম চঞ্চল হবে, প্রভু মুখ ফেরাবেন। আর তুমি জানো না কেশবানন্দ, আমি নিজে চোখে গোয়াতে দেখে এসেছি মেয়েদের কি নিষ্ঠুর নির্যাতন করে এরা। তিনি শিউরে উঠলেন। পরক্ষণেই জয় কংসারী, জয় মুরারি বলে তিনি দ্রুতপদে বেরিয়ে গেলেন। হাতে নিলেন একখানি তরবারি। বিপুলকায় গোপালানন্দ 4 জন সঙ্গী নিয়ে বাঘের মতো লাফ দিয়ে তাঁর সঙ্গ নিল। যাবার সময় মাধবানন্দ চিৎকার করে বললেন, তোমার নাকড়ায় ঘা দাও, ঘাটে বজরার ওদের সাবধান করে দাও। সামনে অজয়ের ঘাটে আশ্রমের কয়েকখানা নৌকো বাঁধা আছে। যে বজরায় তিনি এসেছেন সেখানা এবং তার সঙ্গে আরও কয়েকখানা। তার মাল্লা মাঝিরাও আশ্রমেরই লোক, তবে ঠিক সন্ন্যাসী নয়। তারাও লড়তে জানে। উত্তরবঙ্গের পাকা মাঝি এবং সরকিবাজ নমশূদ্র তারা। মাধবানন্দ তাঁর পিতৃকুলের অনুগত মাঝি সম্প্রদায় থেকে এদের সংগ্রহ করে এনেছেন। যারা নৌকোয় পদ্মায় ডাকাতি করে ফেরে, চর নিয়ে দাঙ্গা করে, এরা তাদেরই সন্ততি। মাধবানন্দ এদের নূতন জীবনে শিক্ষা দিচ্ছেন। দীক্ষা এখনো হয়নি। লক্ষিন্দরের মতো কয়েকজন এখানকার লোকও সম্প্রতি নিয়েছেন এদের সঙ্গে।
অজয়ের জলস্রোতকে মাঝখানে রেখে সন্ন্যাসী সম্প্রদায় দক্ষিণ তীরে বালির উপর তাদের দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। ওপারে কেন্দুলের তীরে প্রায় সারা মেলাটার লোক জমেছে। সন্ন্যাসী সম্প্রদায়, বিশেষ করে যারা হাতি ঘোড়া এবং শিষ্য সেবকের দল নিয়ে দেশ ভ্রমণ করে, তারা প্রয়োজন হলেই ত্রিশূল এবং চিমটেকে অস্ত্র হিসেবে উদ্যত করে লড়াই করে থাকে। তীর্থপথে দলে দলে সংঘর্ষ হয়, যাত্রী দলের সঙ্গে সংঘর্ষ হয়, আবার স্থানীয় লোকেদের সঙ্গেও হয়। কিন্তু এমনটি হয় না, কারণ তাদের সঙ্গে বড়জোর তলোয়ার বাঘ নখ থাকে, বন্দুক থাকে না। সারা মেলাটার লোক চমকে গেছে। যতক্ষণ না সন্ন্যাসীরা নদী পার হয়ে এপারে এসেছে, ততক্ষণ পর্যন্ত তারা পশুর মতো ছুটোছুটি করেছে। সারা চরটা প্রায় জনশূন্যই হয়ে পড়েছিল এতক্ষণ। ওরা অক্রুর সরকারের দলের সঙ্গে লড়াই দিয়ে খুন খারাপি করে, নদী পার হয়ে বনের দিকে পথ ধরেছে। জলে নেমে মাঝ নদী পর্যন্ত যাওয়ার পর এতক্ষণে লোকেরা উঁকি ঝুঁকি মারতে শুরু করে। এপারের কাছাকাছি হতেই বেরিয়ে এসে নদীর পাড়ে দাঁড়িয়েছিল। এখন এসে নদীর চরভূমি জমাট বেঁধে দাঁড়িয়েছে, চিৎকার করছে, গেল 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 ওই মেয়ে দুটো। এপারে কৃষ্ণদাসী আর মোহিনী ভয়ে প্রাণপণে ছুটছে, ছুটে পালিয়ে চলেছে বিপরীত মুখে। লক্ষ্যস্থল বোধ করি মনের মধ্যে স্থির করবারও অবকাশ হয়নি। বাঁয়ে অজয়, ডাইনে অদূরে বন, তার মধ্যে সব বন, কাশবন ও নানান তৃণে আচ্ছন্ন সেই চরভূমি ধরে তারা ছুটছে। এই মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ডে এইটি ছাড়া আর কোনো আশ্রয়স্থান তাদের আর নাই। মনে পড়ছে না। দেউলের ঘাটে মাধবানন্দের বাঁধা বজ্রাখানা এবং অপর নৌকোগুলি ঘাট ছেড়ে নিরাপত্তার জন্য গভীর জলে গিয়ে দাঁড়িয়েছে। মাল্লারা সরকি হাতে নৌকোর উপর এসে দাঁড়িয়েছে। কয়েকজনের হাতে তীর ধনুক, তারাও স্বরূপ প্রকাশ্যে বাধ্য হয়েছে। ওদিকে দুজন সন্ন্যাসী পলায়ন পর মেয়ে দুটোর দিকে বর্বর উল্লাসে চিৎকার করে ধরবার জন্য ছুটেছে। হাতির হাওদার উপর দাঁড়িয়ে আছে সেই প্রধান সন্ন্যাসী। নিষ্ঠুর ক্রোধে তার মুখখানা ভয়ঙ্কর হয়ে উঠেছে। চিৎকার করে বলছে, আমার অভিশাপে একদিন এই তামাম মুলক ছাড়ে খাড়ে যাবে, ঘর জ্বলবে, শিবের অনুচরের তাণ্ডবে তছনছ হয়ে যাবে সব, পঙ্গপালের মতো ছেয়ে ফেলবে দেশ। হ্যাঁ, আর মধ্যে মধ্যে এদিকে মুখ ফিরিয়ে বলছে, পাকড় কে লাও, পাকড় কে লাও। মাধবানন্দ সঙ্গীদের নিয়ে যেখানে দাঁড়ালেন, সে স্থানটি ঠিক পলায়নপর কৃষ্ণদাসীর ও অনুসরণরত সন্ন্যাসী দুজনের মধ্যে পূর্ব পশ্চিমে সরল রেখা টানলে তার প্রায় মাঝখানে, কিন্তু অনেকটা দক্ষিণে, একটা স্থূল কোণ ত্রিভুজের মতো অনেকটা। ওই স্থূলকোণের বিন্দুটির উপর মাধবানন্দ এবং সামনে অতিভুজের দুই প্রান্তে অপর দুই কোণের এক কোণে কৃষ্ণদাসী ও মোহিনী, অন্য কোণে সন্ন্যাসী দুজন। মাধবানন্দ বললেন, এক বন্দুক দাগো গোপালানন্দ, জলদি। গোপালানন্দ মুহূর্তে বন্দুক দেখে দিল। অজয়ের গর্ভে গর্ভে একটি শব্দ এপারে ওপারে প্রতিহত হতে হতে দুপাশে ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত যেতে না যেতে পরপর 8টি বন্দুকের শব্দ ধ্বনিত হয়ে উঠল। তখন আকাশলোকে প্রায় বনভূমির মাথার ওপর। দুই পাড়ের দুই পক্ষই চকিত হয়ে উঠল। ওপারের জনতা ঘটনাটা ঠিক কি বুঝতে না পেরে ছুটতে লাগলো, পালাতে লাগলো। এপারে অনুসরণরত সন্ন্যাসী দুজন থমকে দাঁড়ালো। ওদিকে হাতির হাওদার উপর খাড়া সন্ন্যাসী চকিত হয়ে মুখ ফিরিয়ে মাধবানন্দদের দেখে দাঁতে দাঁতে ঘষে ঘষে কঠোর কিছু উচ্চারণ করল। একবার হাতিটা মাহুতের ইঙ্গিতে কয়েক পা অগ্রসরও হলো মাধবানন্দের দিকে, কিন্তু তারপরেই পরপর 8টা বন্দুকের শব্দে চমকে ওঠে। কিছু বলতেই হাতি থমকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বেজে উঠল নাকারার শব্দ, ডুম 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 ডুম। ওদিকে বজ্রা এবং নৌকো থেকে মাল্লারা ঝপাঝপ জলে লাফিয়ে পড়ে সাঁতার দিয়ে এসে কুলে উঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বাংলার বহু বিখ্যাত কুক অর্থাৎ যুদ্ধধ্বনি দিয়ে উঠল। মুখে হাতের তালু সঞ্চালনের ফলে যে ধ্বনি অতি বিচিত্র। ঠিক সেই মুহূর্তটিতে মেয়ে দুটিও
বারেকের জন্য ফিরে তাকিয়ে সব দেখে থমকে দাঁড়ালো। একটি আর্তস্বরের চিৎকার উঠল। পর মুহূর্তেই কিশোরীটি চেতনা হারিয়ে পড়ে গেল সেইখানে। কৃষ্ণদাসীও বসে পড়ে চিৎকার করে উঠল, হে গৌর, রক্ষা করো, বাঁচাও, ওগো ঠাকুর। মাধবানন্দ তাঁর দল নিয়ে ততক্ষণে এগিয়ে এসেছেন খানিকটা। মাল্লারাও এগিয়ে আসছে। ওদিকে পিছনে বনের মধ্যে নাকারার শব্দ গাছে গাছে ধ্বনি প্রতিধ্বনির ধ্বনি তরঙ্গ তুলেছে। আকাশে ভয়ার্ত পাখিরা উঠছে। অজয়ের চরভূমির কাশ ও সর্বণীর আশ্রয় থেকে সজারু খরগোশ কয়েকটা ছুটে পালালো। একটা ঝোপ থেকে একসঙ্গে 4-5টা বুনো শুয়োর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটল। মাধবানন্দ দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এরা সন্ন্যাসী নয়, সন্ন্যাসীর ছদ্মবেশে বর্গের দল। তোমরা ওপারে কাপুরুষের মতো দাঁড়িয়ে থেকো না, এগিয়ে এসো, কোনো ভয় নেই। দেউলের আশ্রমের সন্ন্যাসী আমরা, আমরা থাকবো সর্বাগ্রে, সামনে। কথায় ফল হলো। কিছু সবল সুস্থ জোয়ান চিৎকার করতে করতে অজয়ের জলে নামলো। মার, মার বেটাদের মার। সন্ন্যাসী দলের প্রধান দাঁড়িয়েছিলেন হাওদার উপর। তিনি বসে পড়লেন। একটা শিঙা তুলে বাজিয়ে দিতেই দলের পদাতিকেরা বনের দিকে চলতে লাগলো। অনুসরণকারীরা সন্ন্যাসী দুজনও ফিরল। পদাতিকের পিছনে চলল ঘোড়সওয়ারেরা, তার পিছনে হাতি। হাতির হাওদার উপর আরোহীরা পিছন দিকে অনুসরণকারীদের জন্য বন্দুক প্রস্তুত রেখে চলতে লাগলো। হঠাৎ অনুসরণরত সন্ন্যাসী দুজনের একজন একটা চিৎকার করে হাত দুটোকে উপরের দিকে তুলে উপুর হয়ে পড়ে গেল। গোপালানন্দ জানু পেতে বসে রাজপুতানার ভিলদের মতো ধনুকে আকর্ণ যা টেনে নিপুণ লক্ষ্যে তীর ছেড়েছিল। সে তীর ছুটন্ত মানুষ দুটির একটিকে বিদ্ধ করেছে। হাতির উপর থেকে প্রধান সন্ন্যাসী কিছু বললেন। সঙ্গে সঙ্গে আহত সন্ন্যাসীর সঙ্গী তার হাতের তলোয়ারখানি সঙ্গীর বুকে আমূল বিদ্ধ করে তাকে নিশ্চিত রূপে হত্যা করে তলোয়ারখানা আবার টেনে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল। গোটা দলটি তখন বনের প্রান্তদেশে গিয়ে উপস্থিত হয়েছে। নাকারার শব্দ যেদিক থেকে আসছে সেদিকটা যথাসম্ভব দূরে রেখে দিক নির্ণয় করে বনের মধ্যে ঢুকছে। মাধবানন্দ এগিয়ে গিয়ে কিশোরী মেয়েটির শিয়রে দাঁড়ালেন। চমকে উঠলেন তিনি। ভীরু কিশোরী কি আতঙ্কেই মরে গেছে? বসে তিনি তার হাতখানি তুলে ধরলেন, নাড়ি পরীক্ষা করলেন। অতি ক্ষীণভাবে নারীর গতির আভাস পাওয়া যাচ্ছে, মধ্যে মধ্যে কেটেও যাচ্ছে। এখনো জীবন আছে, কিন্তু অবিলম্বে কোনো সঞ্জীবনী ওষুধ না পড়লে বিপদ ঘটবে। মকরধ্বজ বা মৃগনাভি। গোপালানন্দ, শিগগির একজন এখানে এসো, শিগগিরই। আর তোমরা অনুসরণ করো, আশ্রম থেকে বন্দুকধারীদের কয়েকজনকে নাও। বনের আশ্রয়ে বাঘ বড় ভয়ঙ্কর শত্রু। যতদূর পারা যায় ওদের তাড়িয়ে দিয়ে এসো। লোক জড়ো করো, লোক চাই। নাকারা বাজাতে বাজাতে এগিয়ে চলো। কৃষ্ণদাসী চিৎকার করে উঠল, রক্ষা করো গোসাই, ওগো গৌর, রক্ষা করো। অনেকক্ষণ পর মোহিনী চোখ মেলল। চৈত্রের সূর্য তখন অপরাহ্নের দিকে চলেছে। মাধবানন্দ তাকে একখানি নৌকোর ওপর শুয়ে দিয়েছিলেন। আশ্রম অনেক দূর, বালুচরে ছায়া নেই, তাই একখানি নৌকো কাছাকাছি এনে সন্তর্পণে তার ছইয়ের নিচে পাটাতনের উপর শুয়ে দিয়েছিলেন। একজন সেবককে আশ্রমে পাঠিয়ে চিকিৎসাবিদ্যায় অভিজ্ঞ রামানন্দকে সংবাদ দিয়েছিলেন। রামানন্দ শঙ্কিত হয়েছিলেন প্রথমটায়, ভেবেছিলেন হয়তো যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে যাবে। সে আশঙ্কা দূর হয়ে গেল। মোহিনী চোখ মেলে চাইল। মাধবানন্দ ভাবছিলেন চলে যাবেন, তাঁর তো আর করার কিছু নেই। ওদিকে কৃষ্ণদাসী যেন পাথর হয়ে গেছে, স্থাণুর মতো বসে আছে। শুধু চোখের দৃষ্টি তার অস্বাভাবিক রূপে উজ্জ্বল। নৌকোর উপর মোহিনীকে তোলবার আগে পর্যন্ত সে বিনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছে। অচেতন মোহিনীর অদূরে দাঁড়িয়ে বলেছে, চোখ মেলো মোহিনী, চোখে চেয়ে দেখো। ওরে নবীন গোসাই, দেবতা তোর মুখের দিকে চেয়ে। ভয় নাই, আর ভয় নাই।
চোখ চা মা, চোখ চা। মাধবানন্দ বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, চিৎকার করো না তুমি। কিছুক্ষণের জন্য স্তব্ধ থেকে আবার কৃষ্ণদাসী শুরু করেছিল, তোর অনেক ভাগ্যি, তোর অনেক ভাগ্যি। 7 জন্মের তপস্যা না থাকলে দেবতার সেবা কেউ এমন করে পায় না। মাধবানন্দ এবার ভ্রুকুঞ্চিত করে তার দিকে তাকিয়েছিলেন শুধু। চুপ করে গিয়েছিল কৃষ্ণদাসী। এরপর মোহিনীকে শিশুর মতো 2 হাতের উপর তুলে নিয়ে নৌকোর উপর তাকে সযত্নে শুইয়ে দিতেই কৃষ্ণদাসী তাঁর কাছে এসে তাঁর পায়ে হাত দিয়ে বলেছিল, দয়াল তুমি ওকে চরণে রাখো। এবার মাধবানন্দ তাঁর পা টেনে নিয়ে সরে এসে বলেছিলেন, দূর থেকে প্রণাম করো, পায়ে হাত দিয়ে নয়। তারপরেই যে কথাটি বলেছিলেন সে কথা নয়, সে কথা মর্মচ্ছেদী, উত্তপ্ত লৌহ শলাকা। বলেছিলেন, পাপিষ্ঠা কোথাকার। কৃষ্ণদাসীর কথাগুলির অন্তর্নিহিত অর্থ তাঁর কাছে দুর্বোধ্য ছিল না। এদের এই বাকভঙ্গির সঙ্গে তাঁর পরিচয় বাল্যকালের। তার বাল্যকালে ঠিক এমনই একটি বৈষ্ণবী ছিল তাদের গ্রামের কাছে। তারও ছিল একটি পালিতা কন্যা, গান গাইতে আসত। তাঁদের কাছারিতে বৈষ্ণব পর্বে বৃত্তি নিতে আসত। দোলে ঝুলনের আসে জন্মাষ্টমীতে 2 আনা হিসেবে বৃত্তি। মেয়েটি তোতা পাখির মতো কথা বলতো, বৈষ্ণবী বলি। গানের সময় মন্দিরা বাজাতো, সুরে সুর মেলাতো। মাধবানন্দের সঙ্গে বয়সের অল্পই পার্থক্য ছিল ভামিনীর। মেয়েটির নাম ছিল কৃষ্ণ ভামিনী। সেই কিছু বড় ছিল। কৃষ্ণ ভামিনী গান গাইত, তিনি তার মুখের দিকে চেয়ে থাকতেন। 13-14 বছর বয়সে কৃষ্ণ ভামিনী ঠিক মোহিনীর মতো হয়ে উঠল। মাধবানন্দের দিকে তাকিয়ে সে রাঙা হয়ে উঠত। মাধবানন্দের বয়স তখন 12-13। কিন্তু বাড়ির কুস্তিগিরের সঙ্গে আখড়ার মাটি মেখে এবং দুধ ঘিয়ের প্রাচুর্যে তখনই তিনি মাথায় বেড়ে উঠেছেন। দেহে শক্তির জোয়ার এসেছে। অস্ফুটভাবে অনেক আভাস দূরে ফোটা নাম না জানা ফুলের গন্ধের মতো তার নাকে আসতে আরম্ভ করেছে। গভীর রাত্রি আধঘুমের মধ্যে দূরে ফোটা কামিনী ফুলের গন্ধে চঞ্চলতার মতো একটা চঞ্চলতা তিনি অনুভব করতেন ভামিনী কাছে এলে। ভামিনীর পালিতা মা প্রৌঢ়া বৈষ্ণবী ঠিক এমনই ধরনের কথা বলতো। গোবিন্দের চেয়ে রাধা কিছু বড়ই ছিল গো, কিশোর ঠাকুর বলে হাসত। গীতগোবিন্দের প্রথম শ্লোক ওই বৈষ্ণবী তাঁকে প্রথম শুনিয়েছিল। বলেছিল, জানো কিশোর ঠাকুর, কবিরাজ গোস্বামীর গীতগোবিন্দে আছে। সেদিন আকাশে খুব মেঘ করেছে, সে ঘন ঘটায় নীল আকাশ ঘন শ্যাম হয়ে উঠেছে। গুরু গুরু শব্দে মেঘ ডাকছে। বৃন্দাবনের বনে একে কালো তমাল গাছের ভিড়, তার উপরে রাত্রিকাল। মহারাজ নন্দ যুবতী রাধাকে ডেকে তার হাতে কিশোর কৃষ্ণকে দিয়ে বললেন, রাধে, তুমি আমার দুলাল মাধবকে নিয়ে ঘরে দিয়ে এসো। বলো তো কিশোর ঠাকুর, ভামিনী তোমাকে দাঁড়িয়ে দিয়ে আসে বাড়ি পর্যন্ত। সন্ধ্যাবেলা সেদিন মা ও মেয়ের সঙ্গে তার গ্রাম প্রান্তে দেখা হয়েছিল। কয়েকটা কথা তিনিই বলেছিলেন ডেকে। তারপর অকস্মাৎ সন্ধ্যার কথা মনে হতেই বলেছিলেন, আজ বাড়ি যাই, সন্ধে হয়ে গেছে, মা বকবেন। বৈষ্ণবী ওই কথাই বলেছিল সেদিন। অবশ্য ভামিনীকে দাঁড়িয়ে দেবার জন্য সঙ্গে নেননি তিনি। সলজ্জভাবে ধ্যাত বলে নিজেই চলে এসেছিলেন। কিন্তু সে কথা মনে আজও আছে, এবং আরও মনে আছে তাঁর মা সেদিন তাকে মৃদু ভর্ৎসনা করেছিলেন। চোখ দিয়ে তাঁর জল পড়েছিল। কথা বলতে বলতে সেদিনই তাঁর বাপের তাদের বংশের অন্ধকার ঘরের ইতিহাস ছেলের সামনে খুলে ধরেছিলেন। সে অন্ধকার ঘর বাইরের নাটমন্দির, দেবমন্দির, কীর্তিকলাপ সব কিছুর চেয়ে অনেক বিপুল, অনেক বিশাল। বিরাট এক গ্রাস বিস্তার করে সে এগিয়ে আসছে। একদিন উদস্বাদ করে নিশ্চিন্ত হবে। ফোঁটা ফোঁটা তপ্ত চোখের জল তাঁর সর্বাঙ্গে ঝরে পড়েছিল। সেই বৎসরই হলো তাঁর উপনয়ন। মা দিলেন দীক্ষা, শিক্ষার ভার নিলেন এক আচার্য, এবং সেই বৎসরে তাঁরই জ্ঞাতি দাদার কুঞ্জে কৃষ্ণভামিনী দাদার সাধন সঙ্গিনী হয়ে প্রবেশ করল। অমাবস্যার অন্ধকারে এরা জোনাকি পোকার মতো মেকি জ্যোতির ছলনা, তেমনি দুর্গন্ধময়,
তেমনি বিষাক্ত। সেই কারণেই জিহ্বা তার অসংকোচে উচ্চারণ করেছিল, পাপিষ্ঠা কোথাকার। মোহিনী চোখ মেলে চাইল। সামনেই দাঁড়িয়ে মাধবানন্দ। তিনি ভাবছিলেন চলে যাবেন। একটা দীর্ঘশ্বাস ফেললে মোহিনী, আশ্বাসের দীর্ঘ নিঃশ্বাস। সামনে নবীন গোসাই। তাহলে আর ভয় নাই। তারপর তার চোখে পড়ল সে নৌকোর উপর শুয়ে আছে। তাহলে নবীন গোসাই তাকে বাঁচিয়েছেন? সে ছবি যে তার চোখের উপর ভাসছে। বন্দুকের শব্দ শুনে চোখ ফিরিয়ে সে দেখেছিল নবীন সন্ন্যাসীকে তলোয়ার হাতে অভয়দাতা দেবতার মতো। খানিকটা দূরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর আর তার মনে নেই। চেতনা আশায় তাকে এত কাছে সামনে দেখে তার আর কোনো ভয় রইল না, সংশয় রইল না। গৌর তাকে বাঁচিয়েছেন। তার চোখ ফেটে জলধারা বেরিয়ে এলো। টলমল করে উঠল চোখ দুটি। পরম নিশ্চিন্ত ভরে সে চোখ বুঝল। ভয় নেই। গৌর তাকে রক্ষা করেছেন। তাঁরই নৌকোয় তাকে ঠাঁই দিয়েছেন। সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আবার কি? চোখের নেমে আসা পাতা দুটির চাপে চোখের কুলে কুলে ভরা জল দরদর ধারায় বেরিয়ে এলো। জ্ঞান হয়েছে। কে কথাটা বললে বুঝতে পারলে না মোহিনী। তবে গৌর নয়। তার হাত তুলে নিয়ে নাড়ি দেখে বললে, দুর্বলতা কমে আসছে, তবে বিশ্রাম প্রয়োজন। আকস্মিক দুরন্ত ভয় হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। এই নৌকোতেই এদের কোথায় বাড়ি সেই গ্রামের ঘাটে পৌঁছে দাও। এ কণ্ঠস্বর তাঁর। চোখ মেললে মোহিনী। দেখলে পিছন ফিরে চলে যাচ্ছেন তিনি। নৌকোটি অল্প দুলছে। মাধবানন্দ নৌকো থেকে নেমে পড়লেন। মোহিনী উঠে দেখবার চেষ্টা করলে, কিন্তু প্রৌঢ় সন্ন্যাসী বারণ করলেন, ওঠো না, ওঠো না। মোহিনী ফ্যালফ্যাল করে চেয়ে রইল। জেদ করবার মতো তার মনের ধাতুর দৃঢ়তাই নেই। একবার কাতর অনুনয় বলতেও পারল না, গৌরের চরণের একটু ধুলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে শুয়ে পড়ল। এতক্ষণে সে প্রশ্ন করলে, মা, আমার মা? আছে, এই যে বসে আছে। কৃষ্ণদাসী সেই থেকে পাথরের মতো বসে আছে। চোখে শুধু নিষ্পলক দৃষ্টি। দূরে বনের মধ্যে তখনও নাকারা বাজছে। ওপারের ভিড় কমে এসেছে, কিন্তু এখনো অনেক লোক জমে রয়েছে। কিছু লোক এপার পর্যন্ত এসেছে। চারিদিকে উত্তেজনার চিহ্ন এখনো বিকীর্ণ হচ্ছে, পুড়ে যাওয়া ঘরের ভস্মস্তূপের উত্তাপের মতো। ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করছে। মাধবানন্দ তীরে ওঠবা মাত্র একদল লোক তাঁকে ঘিরে দাঁড়ালো। সেদিন যারা তাকে নৌকোর উপর সূর্যবন্দনার সময় সকালের আলোয় তাঁর রূপ দেখে মুগ্ধ হয়েছিল, আজ তাকে আরেক রূপে দেখেছে। রূপে মানুষ মুগ্ধ হয়, বীর্যে মানুষ অভিভূত হয়ে নত হয়। তারা দুই হয়েছে। মাধবানন্দ প্রশ্ন করলেন, ওপারে কি হয়েছিল? কেউ বলতে পারো? আমি সূত্রপাত দেখে এসেছিলাম। একজন ঘোড়সওয়ার, একজন সন্ন্যাসীর প্রায় ওপরে পড়বার উপক্রম হতেই সন্ন্যাসী ঘোড়ার লাগাম ধরে এমনি টান দিয়েছিল যে ঘোড়াটা পড়ে যায়। হ্যাঁ, ইলেমবাজারের ছোট দাস সরকার। হ্যাঁ, কয়েকবারই নামটা শুনেছি। ইলেমবাজারের খুব বড় গদিওয়ালার ছেলে, খুবই দুর্ধর্ষ, চিৎকারও করছিল, হামারা কই, হ্যাঁ রে। আজ্ঞে হ্যাঁ, এখানকার লেঠেল টেটেল সবাই ওদের টাকা খায়। তাছাড়া ছোট দাস সরকার ওদের নিয়ে ইয়ারবক্সের মতো ওঠে বসে, মটটত খায়। আর কাছেই লাউসেন তালাওয়ের চারিপাশে অনেক ডোম লেঠেল আছে। তারা খবর পেয়ে হাড়ে রে 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 করে ছুটে আসে। ওরা লাঠিবাজি পেলে আর কিছু চায় না, দাঙ্গাতে ভারী নেশা। থাক সে কথা, ওপারের ঘটনাটা শুধু শুনতে চাচ্ছি। ছোট সরকারের হাঁকে তারা এসে জমেছিল। তারপর বচসা গালাগাল। সরকার খুব গালাগাল করে হুকুম দিয়েছিল, দে বেটাদের পিঠে ভাগিয়ে, কেড়ে নে হাতি ঘোড়া যা পারিস। ওরে বাবা, সঙ্গে সঙ্গে নাগারা সরকি তলোয়ার বার করে। কেউ কি মরেছে? জখম হয়েছে? সরকারের দলের 3 জন মরেছে, জখম হয়েছে 5-7 জন। সরকারের পাখানা
আগেই জখম হয়েছে। দাঙ্গার সময় পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে নাকে খুব চোট খেয়েছে। তার উপর নাগাড়া ঘোড়া চালিয়ে একটা পা খতম করে দিয়েছে। আর যাত্রীদের মধ্যে পালাতে গিয়ে চাপে জনকতক জখম হয়েছে। হাতির পায়ের চাপে এক বুড়ি মারা গিয়েছে। মাধবানন্দ ভিড় ঠেলে বাইরে এলেন। নৌকাটা তখন ইলামবাজারের ঘাটের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ওপারের চরের পায়ে হাঁটা পথ ধরে একজন লোক ছুটছে আর চিৎকার করছে, কয় ঠিক যেছে মাঝি, তুমি ভেবো না, কয় ঠিক চলছে সঙ্গে সঙ্গে মাঝি।